আসসালামু আলাইকুম পলিটেকনিকের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন? আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমরা আমাদের পরীক্ষা খুবই কাছাকাছি চলে আসছে। আপনার একদম দরজার কাছে সম্ভবত ৪ তারিখ থেকে আমাদের জানুয়ারি ৪ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তা আমরা ষষ্ঠ পর্বের শিক্ষার্থীদের জন্য স্কিল টেক বিডির পক্ষ থেকে আপনাদের শুভ কামনা জানাচ্ছি যাতে সবার পরীক্ষা ভালো হয়। তা আমাদের আজকের টপিকস হচ্ছে আপনার হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনাদের সাথে ফুল সাবজেক্টে আমার দেখা হবে। আর আমরা যতটা শর্টলি সিলেবাস নিয়ে আপনাদের যা এ প্লাস কিংবা দেখা গেছে যে শুধুমাত্র যারা পাশ করতে চান কিংবা একটা মোটামুটি সিজিপিএ চান তাদের জন্য এই ক্লাসটা আমরা নিয়ে আসছি স্কিল টেক বিডির পক্ষ থেকে। আমরা আপনার এই ফার্স্ট চ্যাপ্টার থেকে একদম লাস্ট চ্যাপ্টার পর্যন্ত টিডির আলোচনা হবে। সব মানে পুরো পুরো চ্যাপ্টারটাই আমি আপনাদের সাথে থাকবো। তাহলে কথা না বাড়িয়ে আপনারা সবাই মনোযোগী হয়ে শুনবেন। আমি আশা করছি আমরা চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারে যে আলোচনা বিষয় এই আলোচনা বিষয়গুলোর মধ্যে চলে যায়। আমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার একের আপনার হচ্ছে একদম প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি শুধুমাত্র আপনাদেরকে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো যা আসবে, কারণ এখন আসলে বোঝানোর কোনো ওয়ে নাই। মানে আপনার এখন যদি আমি ডিটেলস পুরো চ্যাপ্টার আলোচনা করি তাহলে আসলে এটা আপনারাও নিতে পারবেন না, আর আমাদেরও আসলে কোনো লাভ হবে না, কারণ আমরা এখন চাচ্ছি যে একটা ভালো রেজাল্ট। তো সেই হিসাবে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই চ্যাপ্টার থেকে একমাত্র আপনার হচ্ছে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে হবে। সেটা হচ্ছে যে বাংলাদেশের বিদ্যুৎ খাতের উৎপাদন, পরিবহন, বিতরণ ভোল্টেজগুলো লিখো। যদি আমি বলি তাহলে বাংলাদেশে আমাদের তিনটা সেক্টর মিলাই একটা পাওয়ার সেক্টর। যেমন পাওয়ার সেক্টরের প্রথম হচ্ছে জেনারেশন, তারপরে ট্রান্সমিশন এবং তারপরে ডিস্ট্রিবিউশন। আমরা আজকেরা বাংলাদেশে কি কি ট্রান্সমিশন, উৎপাদন এবং হচ্ছে পরিবহন ও বিতরণ ভোল্টেজ ব্যবহার করা হয়। যেমন এই প্রশ্নটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবে আসবে ধরে রাখেন যে আপনার 24-এও আসছিল, এ দেখেন এখানে 23-এ আসছে, তারপরে আপনার হচ্ছে 19-এ আসছে, 20-এ আসছে, 22-এ আসছে। এই তিনটার অ্যান্সারের মধ্যে আপনারা একটা অবশ্যই অবশ্যই পাবেন, এটা কনফার্ম লিখে দিলাম। তাহলে আমরা আলোচনায় আসি যে জেনারেটিং ভোল্টেজটা কি বাংলাদেশের ক্ষেত্রে। নিম্নরূপ জেনারেটিং ভোল্টেজ হয়, এটা কিন্তু আসলে আমাদের অল্টারনেটরের যে ভোল্টেজটা, অল্টারনেটর থেকে যে ভোল্টেজটা আমাদের আউটপুটে যায় সেই ভোল্টেজটা হচ্ছে আপনার 6.5 কেবি আমাদের ইউজ করা হয়। তারপরে আপনার হচ্ছে 10.5 কেবি ইউজ করা হয়, 11 কেবি ইউজ করা হয় এবং হচ্ছে 15.75। এর মধ্যে মোস্ট আপনার হচ্ছে সবথেকে ডিমান্ডেবল এবং আপনার সবথেকে বেশি ইউজেবল হচ্ছে আমাদের বাংলাদেশের পারসেপশনে এই 11 কেবি। 11 কেবিটা বেশি ইউজ হয় আপনার। এই জন্য আমরা চোখ বন্ধ করে জেনারেটিং ভোল্টেজগুলো কী কী বলতে পারি। আপনার হচ্ছে 23.75, তারপরে আপনার হচ্ছে 15.75, 11 কেবি, 10.5 এবং 6.5। যদি শুধু জেনারেটিং ভোল্টেজ আছে তাহলে আমরা এটা লিখে দেবো টাস করে। আর তারপরে আসেন হচ্ছে পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত ভোল্টেজ অর্থাৎ ট্রান্সমিশন যে ভোল্টেজটা, ট্রান্সমিশন ভোল্টেজ আবার হচ্ছে দুইটা সেকশনে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রথমত আমরা প্রাইমারি ট্রান্সমিশন করি, অর্থাৎ প্রাইমারি ট্রান্সমিশন কোনটা, যেটা আমরা হচ্ছে আপনার সরাসরি এখানে কনজিউমারের কোনো সংযোগ নাই, কিংবা আপনার হচ্ছে এক গ্রিড থেকে আরেক গ্রিডে আপনার যে আমরা যে ট্রান্সমিশনটা করি, অর্থাৎ লং ট্রান্সমিশন যে লাইনগুলা আপনার মনে করেন এখান থেকে আপনার ঢাকা থেকে যেমন আমাদের পায়রা, পটুয়াখালীর পায়রা থেকে আমাদের আসছে আপনার হচ্ছে আমিনবাজার গ্রিডে ঢাকাতে, আবার চট্টগ্রামের মাতারবাড়ি থেকে আসছে আমার আমিনবাজার গ্রিডে, আবার আপনার হচ্ছে আসছে মনে করেন ঘোড়াশাল থেকে ঢাকাতে। এই যে ট্রান্সমিশন, এগুলো হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ। এখানে সাধারণত আমরা বাংলাদেশের পারসেপশনে ইউজ করা হয় 400 কেবি লাইন, 132 কেবি লাইন, আর হচ্ছে আপনার 230 কেবি লাইন। আরেকটা আন্ডার কনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে যে আপনার 765 কেবি লাইন। এটা আপনার হচ্ছে মাতারবাড়ি থেকে আপনার হচ্ছে আমিনবাজার গ্রিড এসে মিলবে, অর্থাৎ ভুলতা মদনপুরে এসে আসবে। এটা 765, এটা অনগোয়িং, কাজ চলমান। এটা হলে আমাদের বাংলাদেশের তখন প্রাইমারি ট্রান্সমিশন সর্বোচ্চ ভোল্টেজ হবে আপনার 765 কেবি। আর সেকেন্ডারি পরিবহন ভোল্টেজ যেটা আমাদের গ্রিড থেকে সাধারণত পল্লী বিদ্যুৎ পিবিএস এর সাথে, অথবা আপনার হচ্ছে যেগুলো ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান আছে যেমন ওজোপাটিগো, তারপরে আপনার হচ্ছে নেস্কো, পিডিবি, তারপরে আপনার হচ্ছে এই যে পিবিএস যেটা আমরা চিনবো পল্লী বিদ্যুৎ বললে, এইখানে আপনার হচ্ছে 66 কেবি এবং 33 কেবি আপনার লাইনটা, এটা সেকেন্ডারি ট্রান্সমিশন লাইন। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। যদি আমাদেরকে শুধু প্রশ্ন আসে যে না
আপনার পরিবহন লাইনগুলো কি কি বাংলাদেশের এটা লিখেন, তাহলে আমরা এই দুটা লিখে দিব, প্রাইমারি পরিবহন, সেকেন্ডারি ট্রান্সমিশন। তারপরে আসেন হচ্ছে ডিস্ট্রিবিউশনে আমাদের অনেকগুলো ভোল্টেজ ব্যবহার করা হয়, তার মধ্যে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা আসলে কোথায় ব্যবহার করা হয়? এগুলা বিভিন্ন ইন্ডাস্ট্রি লেভেলে, যেখানে আমাদের আপনার হচ্ছে 3 ফেজ লাইন লাগে এবং আপনার হচ্ছে হিউজ ভোল্টেজ ইউজ করা হয়, গার্মেন্টস ফ্যাক্টরি, তারপরে আপনার হচ্ছে রড ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, এই ধরনের যে আপনার হচ্ছে জায়গাগুলো আছে, সেখানে আমরা প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজগুলো ইউজ করি। সেই ভোল্টেজগুলো কি 3.3 কেবি, 6.6 এবং হচ্ছে 11 কেবি। এই ভোল্টেজগুলো আমরা বেশি ওই জায়গাতে ইউজ হয়। আর সেকেন্ডারি যেগুলো আমাদের বাসা বাড়িতে ইউজ করা হয়, আপনার হচ্ছে সেটা হচ্ছে 40 বাই হচ্ছে আপনার 230 কেবি সেকেন্ডারি ভোল্টেজ। সরি, এখানে আপনার হচ্ছে এটা ভুল আছে, আপনার সেকেন্ডারি হবে হচ্ছে কেবি হবে না, এটা আপনার হচ্ছে শুধু ভোল্টেজ হবে। অথবা যদি আমি লিখি তাহলে হচ্ছে আপনার 0.415 কেবি, অথবা আপনার হচ্ছে লিখতে পারি 230 ভোল্ট। এটা আপনার হচ্ছে কেবি ভুল আছে। যাক, সেকেন্ডারি বিতরণ ভোল্টেজ কি আপনার হচ্ছে 230 বা 220 যেটা বলেন, 415 কেবি মানে 415 ভোল্টেজ বলেন, অথবা 0.415 কেবি বলেন, সমস্যা নাই। কিন্তু আপনার হচ্ছে আমরা যে জানাটা হচ্ছে মুখ্য বিষয়। তাহলে আমরা 3টা প্রশ্ন একসাথে অ্যাড করে, সেটা হচ্ছে কি জেনারেটিং ভোল্টেজ, আপনার ট্রান্সমিশন ভোল্টেজ এবং হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ভোল্টেজ, 3টাই আমরা জানতে পারলাম। এখন এই 3টার মধ্যে যদি সিঙ্গেল করে আমার প্রশ্ন আসে তবু আমি পারবো। তবে আমি এটা কিন্তু আপনাদেরকে একদমই দিলাম যে এটা আসবেই, এখান থেকে 1 মার্ক অতি সংক্ষিপ্ত আপনারা পাবেনই, এতে কোনো সন্দেহ নাই। এটা অবশ্যই পড়বেন। দেখছেন এখানে কি পরিমাণ সালে আসছে। তাহলে নেক্সট প্রশ্নে আমরা যাই। হ্যাঁ, নেক্সট প্রশ্নের মধ্যে 2 নম্বর যে প্রশ্নটা আছে অতি সংক্ষিপ্ত, সেটা হচ্ছে সর্বোচ্চ মিতব্যয়ী আপনার ট্রান্সমিশন ভোল্টেজের সূত্র। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং অথবা যদি প্রশ্নটা এরকমও আসতে পারে, পরিবহন লাইনে সর্বাপেক্ষ কার্যকরী ভোল্টেজ নির্ণয়ের সূত্র। অথবা যদি আমরা এই যে ট্রান্সমিশন লাইনের যে আপনার কত কিলোমিটার কি ভোল্টেজ, যেমন আমাদের এই যে এর আগে আমরা পড়লাম যে প্রাইমারি ট্রান্সমিশনের মধ্যে 230 কেবি পড়ছি, 400 কেবি পড়ছি, আপনার মনে করেন যে 765 কেবি পড়ছি। আমার কথা হচ্ছে যে আমরা এই 400 কেবি কেন হয়, 410 কেন হয় না, কিংবা আপনার হচ্ছে 300 হয় না কেন, 230 কেন, 250 হয় না কেন, এই জিনিসগুলো আসলে আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি না। এই যে সূত্রটা, এই সূত্র সর্বোচ্চ মিতব্যয়ী ট্রান্সমিশন ভোল্টেজের সূত্র এবং পরিবহন লাইনের সর্বাপেক্ষ কার্যকরী ভোল্টেজ নির্ণয়ের যে সূত্রটা, এই সূত্রের মাধ্যমে আমরা নির্ধারণ করি। যে তাহলে আমরা লিখে ফেলি কার্যকরী ভোল্টেজ কেবিতেও দেওয়া যায়, আবার যদি চান এটাকে আপনার হচ্ছে ভোল্টেজও লিখতে পারেন। তাহলে 5.5 রুট ওভার আপনার হচ্ছে কিলোমিটার 1.61 প্লাস হচ্ছে লোড ইন কেবিএ ভাগ 150, এটা হচ্ছে সূত্র। এখানে কিলোমিটার, অর্থাৎ আমি যে একটু আগে বলছিলাম যে পায়রা থেকে, পটুয়াখালীর পায়রা থেকে আপনার হচ্ছে ঢাকা আসতেছে, তাহলে কত কিলোমিটার এই লাইনটা অতিক্রম করবে, সেটা একটা বিষয়। তারপরে এখানে কত কেবিএ অথবা এমবিএ, কি পরিমাণ লোড এখান থেকে পাস হবে এই লাইনে, এই দুইটা জিনিসকে মাথায় রাখা হয়। তো এই সূত্রটা যখন তৈরি করা হয়, তখন এই যে 5.5 এই যে জায়গাটা, এই 5.5 এবং এই যে 1.61 এবং এই যে 150, এই তিনটাই আপনার হচ্ছে কনস্ট্যান্ট মান। এই তিনটাই কনস্ট্যান্ট মান। এটা যারা আপনার সূত্রটা আবিষ্কার করছেন, গবেষণা করছেন, তারা এই মানগুলোকে কনস্ট্যান্ট রাখছেন। আর বাকি এই যে ভ্যারিয়েবল মান, এটা আপনার হচ্ছে কিলোমিটার এবং হচ্ছে লোড ইন কেভিএ, এই দুইটা হচ্ছে ভ্যারিয়েবল মান। আপনার যদি আমি এটাকে কালার দিয়ে ডিফাইন করি, তাহলে কি বলছি, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, এটা কনস্ট্যান্ট মান, এটা কনস্ট্যান্ট মান, এই তিনটা চেঞ্জ হবে না, এই তিনটা চেঞ্জ হবে না। বাকি এই যে কিলোমিটার, এটা চেঞ্জ হবে, এটা ভ্যারিয়েবল মান। তাহলে আমরা এখানে যদি মনে করেন, আমরা যদি এখন একটা অঙ্ক করে ফেলি, তাহলে কিন্তু হয়ে যাবে। তার আগে আমি বলছি যে এটা কিন্তু আসবে, যে এই যে সর্বোচ্চ মিতব্যয়ী ট্রান্সমিশন ভোল্টেজের সূত্রটা লিখতে আসবে। এখন আমরা এই রিলেটেড একটা
অঙ্ক আপনাদের বোঝানোর স্বার্থে করি, যে করে দেখি যে আপনার হচ্ছে হয় কিনা। হ্যাঁ, তাহলে অঙ্কটা আছে হচ্ছে যে একটি 50 এমবিও 100 কিলোমিটার, তাহলে এমবিএ কত আছে? এমবিএ আছে হচ্ছে আপনার 50 এমবিএ, আর কিলোমিটার কত? কিলোমিটার হচ্ছে আপনার 100 কিলোমিটার। আপনার কি বলছে? একটি 50 এমবিএ 100 কিলোমিটার লং ট্রান্সমিশন লাইনের, এটা একটা লং ট্রান্সমিশন লাইন, এই লং ট্রান্সমিশন লাইনের এর কার্যকরী ভোল্টেজ বা ইফেক্টিভ কার্যকরী ভোল্টেজ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি বলছি যে একটি 500 এমবিএর, 50 এমবিএর এবং হচ্ছে 100 কিলোমিটার লং ট্রান্সমিশন লাইনের কার্যকরী ভোল্টেজ, অর্থাৎ আমি বলছিলাম না যে পায়রা থেকে আমি কোন ভোল্টেজ নির্ধারণ করে আপনার হচ্ছে ঢাকার আমিনবাজার পর্যন্ত ট্রান্সমিশন করব, এই জিনিসটা নির্ধারণ করার জন্য এই সূত্রটা আমাদের আবিষ্কার করছেন আপনার। এখন আমরা এই সূত্রে যদি মান বসায় দিই তাহলে দেখি কি হয়। হ্যাঁ, এই সূত্রটা বসাই, তাহলে 5.5 রুট ওভার কিলোমিটার কত বলছে? 100 কিলোমিটার। হ্যাঁ, 100 কিলোমিটার। তারপরে ওইটা বলছে না 1.61, এটা ফিক্স থাকবে, এটা কোনো চেঞ্জ নাই। আমি এটাকে যদি একটু অন্য কালার দিয়ে লিখি তাহলে কি হয় দেখেন, এই যে 1.61 এটা চেঞ্জ হবে না, এটাও চেঞ্জ হবে না, যেহেতু যেগুলো চেঞ্জ হবে না সেগুলো আমরা করে লিখি, হাইলাইট করে লিখি। হ্যাঁ, তারপরে আসেন প্লাস কি বলছি 150, আর এখানে বলছে 50 এমবিএ, 50 এমবিএ আছে না, কিন্তু আমার সূত্র কি 50 এমবিএ, তাহলে সূত্র কি কেবিএ না? তাহলে আমাকে কি করতে হবে, আপনার এই 50 এমবিএ কে যদি কেবিএতে নিতে চাই তাহলে 1000 দ্বারা অথবা 10⁻³ দ্বারা যদি গুণ করি তাহলে এটা কিসে চলে যাবে? কেবিএতে চলে যাবে। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি কি বলছি যে 150, এটা আপনার হচ্ছে ফিক্সড মান, কনস্ট্যান্ট মান, 1.61 কনস্ট্যান্ট মান, 5.5 কনস্ট্যান্ট মান, শুধু কিলোমিটার কত এবং কত এমবিএ কিংবা কেবিএ এটা হচ্ছে আপনার আমাদের ভ্যারিয়েবল, এটা চেঞ্জ হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 109.37 কেভি, এটা হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এটা সর্বোচ্চ মিতব্যয়ী ট্রান্সমিশন ভোল্টেজ, এটা সংক্ষিপ্ত আসতে পারে প্রশ্নটা, যদি সংক্ষিপ্ত অথবা এটা অঙ্কও দিয়ে দিতে পারে। তা যেভাবে দিক না কেন আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি যে কিলোমিটার আপনার হচ্ছে এটা চেঞ্জ হবে এবং কেবিএ চেঞ্জ হবে, আর এই তিনটা সূত্র এটা কনস্ট্যান্ট মান, আপনার এইভাবে করলে অঙ্ক সলভ হয়ে যাবে। আর আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে, এটা ধরে নিয়েই আমাদের এগোতে হবে। তারপরে আসেন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে যাই, এটা সংক্ষিপ্ত, এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং হচ্ছে আমাদের জানার খুব দরকার। তার মধ্যে হচ্ছে যে হাই ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশন অথবা উচ্চ ভোল্টেজের পাওয়ার ট্রান্সমিশনের সুবিধা কি কি। আমরা, কারণ আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে আমরা বাসা বাড়িতে ব্যবহার করি 415 অথবা 220, তাহলে আমরা যখন পাঠাই তাহলে এই যে 230 400 কেবি করে কেন পাঠাই, মানে এটা পাঠানোর উদ্দেশ্য কি? আবার এই যে আপনার বিভিন্নভাবে এটাকে স্টেপ ডাউন করে আবার কমাতে হয়, এটা একটা হ্যাজার্ড, ঝামেলা না? তাহলে কেন আমাদের কি কারণে এটা বাড়ানো হয়, এটা বাড়ালে কি কি সুবিধা পাওয়া যায়? এই যে আপনার হচ্ছে আবার উৎপাদন করি আমরা 11 কেবি কিংবা আপনার হচ্ছে 23 কেবি কিংবা 16 কেবি, যা হোক, যে আপনার হচ্ছে উৎপাদন করে আবার ওইটাকে আপনার 230 করি, এত বাড়াই কেন? তাহলে এই বাড়ানোর জন্য যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো আমরা একটু আলোচনা করি। তার মধ্যে দেখেন উচ্চ ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে, সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে লাইন লস কম হয়। লাইন লস কম হয় কারণ ভোল্টেজ বেশি, এখানে লস কম হয়, ট্রান্সমিশন দক্ষতা বৃদ্ধি পায়, কারণ যেখানে লস কম সেখানে দক্ষতা বৃদ্ধি। তারপর হচ্ছে লাইনের ভোল্টেজ ড্রপও কম হয়। লাইনের ভোল্টেজ ড্রপ কম হয় কারণ লাইনে যখন আমার উচ্চ ভোল্টেজ হয়ে যায় তখন কারেন্ট কম থাকে, তাহলে কারেন্ট ওই তুলনায় যদি কম থাকে তাহলে কি হবে, লাইনের ড্রপটা কম হবে।
তারপরে আপনার হচ্ছে রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন উন্নত হবে। তারপরে আপনার হচ্ছে কম আয়তনের লাইন পরিবাহীর প্রয়োজন হবে, কারণ আপনার হচ্ছে যত ভোল্টেজ আমার করব আমি লাইন পরিবাহী তুলনামূলক তত কম লাগবে, আয়তন কম হবে। তারপরে পাওয়ার ট্রান্সমিশন, এর কারণে কি হবে, যখন কম আয়তনের আপনার লাইন পরিবাহী লাগবে, কন্ডাক্টর লাগবে, তখন কি হবে, আমার ট্রান্সমিশন খরচটা কমে যাবে। সাপোজ তাহলে দেখেন কি কি বেনিফিটেড, সবচেয়ে বড় যে বেনিফিট, আমার লাইন লস কম হয়। লাইন লস যদি কম হয় তাহলে অবভিয়াসলি ট্রান্সমিশন দক্ষতা বাড়বে, আর লাইন লস কম হলে রেগুলেশন বাড়বে, উন্নত হবে, আপনার ভোল্টেজ ড্রপ কম হবে। আপনার কারণ হচ্ছে হাই ভোল্টেজের জন্য এখানে লো কারেন্ট থাকে। তারপরে আপনার হচ্ছে কম আয়তনের লাইন পরিবাহের প্রয়োজন হয়, পাওয়ার ট্রান্সমিশন খরচও কম হয়। সব কিছু মিলায় আমাদের উচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ, পাওয়ার ট্রান্সমিশন সুবিধা অনেক বেশি। এই কারণে আমরা উৎপাদন থেকে আপনার ভোল্টেজটাকে বাড়িয়ে আপনার একটা রেঞ্জের মধ্যে এনে তারপরে আমরা ট্রান্সমিশন করি। আর ভোল্টেজটা কত পরিমাণ বাড়াবো সেটা আমরা ওই যে সর্বোচ্চ মিতব্যয়ী সূত্র, হ্যাঁ, সর্বোত্তম কার্যকরী মিতব্যয়ী সূত্রের আপনার মাধ্যমে আমরা এটা সিলেক্ট করি। আসেন, এটা খুবই ইম্পর্টেন্ট, সংক্ষিপ্তের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার থেকে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পাস করাই কিংবা ভালো একটা রেজাল্ট করাই আমাদের মুখ্য বিষয়। তাহলে আসলে ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিসি এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এসি অধিক সুবিধাজনক, এটা সেকেন্ড সংক্ষিপ্ত প্রশ্ন। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা 22-23-এ আসছিলো, তারপরে আর দেয় নাই, স্যাররা একটু চালাকি করে আর কি। তো সেই হিসাবে 25-এ এই প্রশ্নটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিসি এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এসি অধিক সুবিধাজনক। পরিবহন ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিসি ব্যবহারের প্রথম যে কারণটা, এসির থেকে ডিসিতে পরিবাহীর পরিমাণ কম লাগে। আর আপনার হচ্ছে করোনা এবং শীত লস, কারণ আমরা কি জানি, ফ্রিকোয়েন্সি ডিসিতে ফ্রিকোয়েন্সি 0, তাহলে আমরা এই করোনা এবং শীত লস হয় না, ফলে দক্ষতা বাড়ে। তারপরে ডিসিতে রেজিস্ট্যান্স ব্যতীত অন্য কোনো লাইন দুর্ভোগ, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স জনিত কোনো প্রভাব থাকে না, কারণ আমরা কি জানি, ডিসিতে আপনার ইন্ডাকট্যান্স শর্ট, ক্যাপাসিট্যান্স ওপেনের ন্যায় কাজ করে। তাহলে সেই হিসাবে ডিসিতে যেহেতু রেজিস্ট্যান্স ব্যতীত অন্য কোনো লাইন দুর্ভোগ থাকে না, সেহেতু আপনার হচ্ছে ভোল্টেজ রেগুলেশন অবশ্যই উন্নত হবে, কারণ এখানে অন্য কোনো প্রভাব থাকবে না। আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, এটা হচ্ছে ট্রান্সমিশনের ক্ষেত্রে এসি খুবই আপনার হচ্ছে উপকারী। যেমন আপনার হচ্ছে এই যে বললাম, পরিবাহীর পরিমাণ কম লাগে, কন্ডাক্টর কম লাগে, কারণ ডিসিতে কন্ডাক্টর কম লাগে। তারপরে করোনা বা শীত লস হয় না, কারণ এখানে ফ্রিকোয়েন্সি ম্যাটার না, আপনার হচ্ছে দক্ষতা এই জন্য বাড়ে। ডিসিতে রেজিস্ট্যান্স ব্যতীত অন্য কোনো লাইন দুর্ভোগ যেমন ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এগুলো নাই, সেহেতু অবশ্যই এখানে ভোল্টেজ রেগুলেশন উন্নত হয়। আর বিতরণের ক্ষেত্রে এসি ব্যবহার করার প্রথম যে কারণটা, সেটা হচ্ছে যে আপনার এতে ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজকে কম বেশি করা যায়। আমার যেখানে যে মানের ভোল্টেজ লাগবে আমি পিএফআই ব্যবহার করতে পারবো, গ্রাহকের যে চাহিদাটা আমি পূরণ করতে সক্ষম হব। তারপরে আসেন হচ্ছে ডিসির তুলনায় এসিতে সাবস্টেশন রক্ষণাবেক্ষণ খরচ কম, কারণ ডিসিতে আপনার হচ্ছে সাবস্টেশন করতে গেলে হিউজ পরিমাণ এসির থেকে অনেক বেশি খরচ করতে হয়। তারপরে এসি যন্ত্রপাতি সহজলভ্য এবং দামে সস্তা। আপনার হচ্ছে যন্ত্রপাতিসমূহ সহজলভ্য এবং দামে সস্তা। এইসব কারণে আমরা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডিসি এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এসি আপনার হচ্ছে ইফেক্টিভ।